Hello, good morning everyone. I'm Wadud from technicalenglishlearning.com. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হাউ টু মেক বেঙ্গলি টু ইংলিশ। দ্যাট মিন্স কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। এর আগে আপনাদেরকে আমি একটু কথা বলে নেই। আসলে আমাদের টেকনিক্যাল ইংলিশ লার্নিং হোম কি? What is the technical English learning home? Actually, technical English learning home is the home of learning English like others but in different way. That means with techniques. আমরা এখান থেকে যে গ্রামারগুলো যে কোনো গ্রামার আমরা শিখবো, বাংলা থেকে ইংরেজি করা হোক, সেটা ভয়েস হোক, ন্যারেশন হোক, ট্রান্সফরমেশন হোক, প্রত্যেকটা রুলসই আমরা এখানে শিখতে পারবো খুবই সিম্পলভাবে, টেকনিক্যালি। এখানে বইয়ের কোনো ল্যাংদি রুলস, পেইনফুল রুলস আমরা ইউজ করব না। আমরা এখান থেকে প্রত্যেকটা গ্রামার, স্পেশালি ফর বাংলাদেশি স্টুডেন্টস, আমরা প্রত্যেকটা গ্রামার শিখতে পারবো টেকনিক ইউজ করে। ঠিক আছে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে কিভাবে বাংলা থেকে ইংরেজি করতে হয়। আপনারা জানেন আমাদের দেশে বেশিরভাগ ছাত্র ইংরেজিতে ফেল করে, দে আর উইক ইন ইংলিশ। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মেইন রিজন ফর দ্যাট? এটার জন্য প্রধান কারণটা কি? আসলে আমাদের দেশের স্টুডেন্টদের টেন্ডেন্সি হচ্ছে তারা যে কোনো কিছু মুখস্থ করে লিখতে চায়, যার ফলে হোয়েনেভার দে গো টু এক্সাম হল, যখনই তারা এক্সাম হলেতে যায়, দে ডোন্ট গেট দ্য লেসন্স কমন। তারা লেসন্সটা কমন পায় না, দ্যাটস ওয়াই দে ক্যানট অ্যান্সার দ্য কোয়েশ্চেন। সেই জন্য তারা কি করতে পারে না, আনসার করতে পারে না, অ্যান্ড দে ফেল ইন ইংলিশ সাবজেক্ট। এবং ইট ইজ দ্য কমন সাইড ইন আওয়ার কান্ট্রি। এটা আমাদের একটা সাধারণ দৃশ্য আমাদের দেশে। যাই হোক, বাংলা থেকে যদি আমরা ইংরেজি লিখতে পারি তাহলে আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর অল দ্য স্টুডেন্টস। সমস্ত ছাত্রদের জন্য এটা ভালো হবে এবং তারা যে কোনো কিছু ক্রিয়েটিভলি লিখতে পারবে। আপনি যদি দেখেন আমাদের পরীক্ষার হলগুলোতে, লাইক এসএসসি বলেন, জেএসসি বলেন, ইন্টারমিডিয়েট লেভেল, অনার্স, মাস্টার্স, হোয়াটএভার দ্য এক্সাম, যে টপিকসগুলো আসে লাইক প্যারাগ্রাফ, অ্যাপ্লিকেশন, এসেস, এগুলো যে টপিকগুলো আসে প্রত্যেকটাই যদি আমাদেরকে বলা হইতো যে এগুলো বাংলাতে লিখো, তাহলে আমরা প্রত্যেকে কিন্তু সুন্দরভাবে আনসার করতে পারতাম। এবং আমরা যদি সেটা নাও পড়া থাকতো তবুও আমরা সেটা আনসার করতে পারতাম, কারণ বাংলাতে আমরা সব কিছু স্ট্যান্ডার্ডভাবে লিখতে পারি। বাট যেহেতু আমাদেরকে ইংলিশে লিখতে হয়, তাই যখনই আমাদেরকে বলা হয় যে এই বিষয়টা নিয়ে লেখো, তখন এটা যদি আমাদের মুখস্থ না থাকে তখন আর আমরা লিখতে পারি না। এই জন্যে আমাদের কি করা দরকার, আমাদের বাংলা থেকে কীভাবে ইংরেজি করতে হয় সেটা সর্বপ্রথম শেখা দরকার। এবং ইট ইজ দ্য প্রাইম এইম অফ লার্নিং ইংলিশ। এবং এটা আমাদের এডুকেশনের প্রাইম এইম, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রথম উদ্দেশ্যই হচ্ছে ইংরেজি শিখতে পারা, যাতে আমরা আউটার ওয়ার্ল্ডের সাথে কমিউনিকেশন করতে পারি। ওকে, আমরা এখন বাংলা থেকে ইংরেজি শিখবো। আসলে বাংলা থেকে ইংরেজি শিখতে গেলে আমাদের কি প্রয়োজন? আমরা যদি বইয়ের ভাষায় বলি তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে ভোকাবুলারি, সাথে সাথে জানতে হবে, আপনি অ্যারেঞ্জ করতে গেলে জানতে হবে আপনাকে টেন্স। এখন আমি এই টেন্সের বিষয়ে কিছু বলতে চাই। টেন্সের লট অফ রুলস দ্যাট আর সো পেইনফুল। আমরা প্রত্যেকটা স্ট্রাকচার মনে রাখি, প্রত্যেকটা স্ট্রাকচার মুখস্থ করি, কিন্তু আমরা কিছুদিন পর আবার সেটা বলে যাই, এবং মুখস্থ করলেও আমরা সেটা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। হয়তো আমাদের দেশে 10% স্টুডেন্টস আছে যারা সেটা ইউটিলাইজ করতে পারে, বাট ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য 90% অফ দ্য স্টুডেন্টস অফ আওয়ার কান্ট্রি, তারা কিন্তু এটা এই টেন্স দিয়ে কিছুই বুঝতে পারে না। এবং নট অনলি দ্য স্টুডেন্টস, আমি মনে করি যে আমাদের দেশে অনেক টিচাররাও আছেন আসলে এই টেন্সগুলো কীভাবে সঠিকভাবে ইউটিলাইজ করতে হয় সেটা বুঝতে পারেন না, আর বোঝার চেষ্টাও করেন না। যাই হোক, আমরা সেই টেন্সের পেইনফুল রুলের কথা চিন্তা না করে আমরা কিছু টেকনিক ইউজ করব। আপনাদেরকে আমি বলে রাখি, আমরা আসলে বাঙালি লোক, আমরা যেটাই বলবো ইট উইল মেক ইন আওয়ার সেন্স ফার্স্ট ইন বাংলা। এটা আমাদের সেন্সে প্রথমে বাংলাতে কাজ করে, তারপর আমাদেরকে ইংলিশে চিন্তা করতে হবে। তাই আমি ইংরেজি শিখতে পারবো না, আমাকে শিখতে হলে বুঝতে হবে যে কি বাংলাতে থাকলে এটার ইংলিশ কি হবে। সেজন্য আমরা কি করছি, এখানে দেখেন লেখা আছে বাংলা কাজের শেষে যদি, তার মানে কি বাংলা এই সাইড আর এই সাইড হচ্ছে ইংলিশ। বাংলাতে কাজের শেষে যদি আপনি পান রসই, এ, সরয়, অন্তস্থ, ও, এইগুলো যদি পান, তাহলে আপনাকে বুঝতে হবে আপনাকে শুধু মূল ভার্ব নিতে হবে, এখানে কোনো সাহায্যকারী ভার্ব
এমিজ আর ওয়াজ ওয়ার সেগুলো আসবে না। ইন দ্য সেম ওয়ে দেখেন কাজের শেষে যদি আপনি পান তেসি তেসো, তাহলে আপনার আসবে এমিজ আর আইএনজি। আইএনজি মানে কি ভার্বের সাথে আইএনজি, আমরা সংক্ষিপ্ত রূপ ইউজ করতেছি। এরপর দেখেন আছে এসিএসও। যদি এসিএসও পান আপনি কাজের শেষে তাহলে হ্যাভ এস পিপি, পিপি মানে পাস্ট পার্টিসিপল। এরপর আছে দেখেন বাক্যে যদি আপনি পান যাবত থেকে ধরে, এটা কাজের শেষে পাবেন না, এটা বাক্যের শেষে পাবেন। যাবত থেকে ধরে, যেমন আমি 1 ঘন্টা যাবত পড়তেছি, এরকম যদি পান তাহলে আপনার রুলটা হবে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি। হ্যাভ বিন হ্যাজ বিন এখানে দুইটা দেওয়া আছে, আপনাকে যে কোনো একটা বেছে নিতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। যাক, পরে দেখেন আছে কাজের শেষে যদি আপনি ছিল ছিলাম পান তাহলে হবে শুধু পাস্ট ফর্ম। যদি আপনি পান তেছিল তেছিলাম তাহলে হবে অজর আইএনজি। যদি বেবো ব্যান পান তাহলে হবে শ্যাল উইল। এখন দেখেন এই জিনিসগুলো আসলে কি, এগুলো কিভাবে ইউটিলাইজ করব, ইট উইল বি দ্য কমন কোয়েশ্চেন ফর অল দ্য স্টুডেন্টস। ওকে, আমি লেট মি ফিনিশ। এখানে দেখেন রসুই এগুলো কোথায় পাওয়া যাবে, এগুলো হবে আপনার কাজের শেষে পাওয়া যাবে। যেমন দেখেন আপনারা এখানে নিচে দেওয়া আছে আমি ইংরেজিতে কথা বলি, দেখেন এখানে কাজের শেষে আছে লি। লি মানে কি? লি মানে হচ্ছে বলি। আপনি যদি লম্বা করেন এখানে ধ্বনির শেষে পাবেন রসুই। সুতরাং রসুই থাকলে আপনার রুল কি আছে? শুধু মূল ভাব। একইভাবে যদি আমি করতেছি, আমি খাইতেছি, তুমি খাইতেছো, এরকম যদি কাজের শেষে তেইশো পান তাহলে হবে আমি যারা এনজি। এভাবে প্রত্যেকটা কাজের শেষে পাবেন। এখন দেখেন নিচে আমরা একটা নোট দিছি, এখানে লেখা আছে বাংলা থেকে ইংরেজি করতে হলে আপনাকে প্রথমে কাজের শেষে দেখে রুল বের করতে হবে। এরপর রুল যেটাই হোক না কেন আপনাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। ওকে, পরে দেওয়া আছে রাইটিং এর সময় সাবজেক্ট এবং কাজ একসাথে বলে রুল বের করতে হবে। যেমন আপনি যদি বলেন আমি বাজারে যাইতেছি, সেক্ষেত্রে আপনি এটাকে সহজ করার জন্য রাইটিং এর সময় আপনি বলবেন আমি যাইতেছি, পরে বলবেন বাজারে। এতে কি হবে আমি যাইতেছি শেষে তেসি আছে আমি যারা আইনজি, আর সেক্ষেত্রে যেহেতু প্রথম সাবজেক্ট নিতে হয় আপনি বলতে পারবেন আই এম, এই পর্যন্ত একসাথে বলতে হবে। এরপরে বলবেন যে যাইতেছি, যাওয়া ইংরেজি যদি গো হয় তাহলে আমরা জানি যে আমি যারা আইএনজি, সুতরাং গোর সাথে আইএনজি যোগ করেন আই এম গোয়িং। কই যেতেছেন? টু মার্কেট। এভাবে পরে একটার পর একটা প্রিপোজিশন ইউজ করে আপনি এটাকে যোগ করতে পারবেন। এরপর দেখেন আছে আর স্পিকিং এর সময় সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব একসাথে বলতে হবে। সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব একসাথে বললে উপকারটা কি? যেমন আপনি দেখলেন যে আমি এইমাত্র এসেছি, আমি এই মাত্র এসেছি, আপনি যদি এসেছি খাতার মধ্যে লেখেন তাহলে দেখবেন যে এখানে মাঝখানে একার আছে, তারপর সো আছে। দ্যাট মিনস আপনি যদি কোনো জায়গায় 3টা অক্ষরের শব্দ পান এবং মাঝখানে একার থাকে, স থাকে, তাহলে বুঝবেন সেখানে হ্যাভ এস পিপি এর রুল। এখন এখানে যে হ্যাভ এস পিপি রুল, সেটা যদি আপনার সাবজেক্ট যদি আমি হয় তাহলে একটানে বলে ফেলবেন আই হ্যাভ, তারপর ভার্ব চিন্তা করেন ভার্ব কি। যদি এখানে যদি আশা হয়, আশা ইংরেজি কি কাম, তাহলে আই হ্যাভ কাম, পরে বলেন জাস্ট নাও, আই হ্যাভ কাম জাস্ট নাও, এগুলো পরে বললেই হবে। কিন্তু আপনার প্রথম বসাতে হবে কি স্পিকিং এর সাথে আই হ্যাভ। এখন যদি আশা হয় তাহলে আই হ্যাভ কাম, যদি যাওয়া হয় আই হ্যাভ গন, আপনার যদি বলেন যে আমি বলেছি তাহলে আই হ্যাভ টোল্ড। কিন্তু আপনাকে একসাথে বলতে হবে সাবজেক্ট এবং সেই সাহায্যকারী ভার্বটা। ওকে, তারপরে এখন দেখেন আমরা সেটা প্র্যাকটিক্যালি ইউজ করার চেষ্টা করি। এখানে দেখেন আছে বাংলা, দ্যাট মিনস এখানে বাংলা কি দেওয়া আছে, বাক্য দেওয়া আছে। এটা কিভাবে ইংরেজি করতে হবে এটা আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। উপরে আরেকটা বিষয় লক্ষ্য করেন, এই যে আমাদের যেই বিষয়গুলো আছে এখানে দেখেন রসই, এ, সরে, অন্তস্থ, ও, এগুলো থাকলে কি শুধু মূল ভাব। এখন এগুলো কি করতে হবে? এগুলো আপনাকে মুখস্থ করতে হবে। নট অনলি মুখস্থ, আপনাকে এটা ঠুরস্থ করে ফেলতে হবে। কারণ আপনি যখন একটা বাক্য বলবেন তখন রুল চিন্তা করে কিছু লেখার সময় না, আপনাকে ইমিডিয়েটলি ফিনিশ করতে হবে। এই জন্য কীভাবে পড়বেন, এটাকে মুখস্থ করবেন লাইক দিস। রসুইও থাকলে মূল ভার্ব, রসুই থাকলে মূল ভার্ব, রসুই থাকলে মূল ভার্ব, এবার একদমই 4 বার করে বারবার প্র্যাকটিস করবেন। একইভাবে তেইশে আমি যে রাঞ্জি, তেইশে আমি যে রাঞ্জি, তেইশে আমি যে রাঞ্জি, তেইশে আমি যে রাঞ্জি, আপনি তো জানেন কীভাবে ইউটিলাইজ করতে হয়, কারণ আপনাকে এটা শেখানো হবে। এরপর দেখেন এসিএসও, হ্যাভ এসপিপি, এসিএসও হ্যাভ এসপিপি, এসিএসও হ্যাভ এসপিপি, এসিএসও হ্যাভ এসপিপি, যাবত থেকে ধরে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, যাবত থেকে ধরে হ্যাভ বিন হ্যাজ বিন আইএনজি, ছিলাম পাস্ট ফর্ম, ছিলাম পাস্ট ফর্ম, ছিলাম শুধু পাস্ট ফর্ম, ছিলাম শুধু পাস্ট ফর্ম, তেছিলাম অজর আইএনজি, তেছিলাম অজর আইএনজি, তেছিলাম অজর আইএনজি, বেবো ব্যান শ্যাল উইল, বেবো ব্যান শ্যাল উইল। আপনাকে এটা এমনভাবে মুখস্থ করতে হবে যেন আপনি ইমিডিয়েটলি সেটা বুঝতে পারেন। একটা কাজ লক্ষ্য করলে বুঝতে পারেন সেখানে ওয়াজার হবে নাকি সেখানে হ্যাভেস হবে নাকি উইল হবে, এটা আপনি ইমিডিয়েটলি যাতে বুঝতে পারেন। ঠিক আছে, আমরা দেখেন এখন আমরা সেটা প্র্যাকটিক্যালি ইউজ করব। আসলে আমরা এতক্ষণ যেই কথা বলছি সেগুলো আসলে কি বাস্তবে ইউটিলাইজ করা যায় কিনা। এইখানে দেখেন
যেই কতগুলো রুল দেওয়া আছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা রুল দেওয়া আছে। এই সাতটা রুল হচ্ছে মোস্টলি ইউজফুল টপিকস অফ দ্য টেন্সেস। আপনি যদি এটা টেন্সের মতো করে শিখতে চান তাহলে আপনার অনেক বড় করে শিখতে হবে, সেগুলো না করে আপনি যদি শুধু এই সাতটা রুল শিখতে পারেন, আপনি বাংলাদেশের দ্যাট মিনস বাংলা ভাষার 80% ল্যাঙ্গুয়েজ আপনি এটা সহজভাবে এবং শুদ্ধভাবে লিখতে পারবেন। যে কোনো ধরনের 80% ল্যাঙ্গুয়েজ আপনি শুধু এইটুকু শিখতে পারলেই এটা আপনি ব্যবহার করতে পারবেন, বাংলাকে ইংরেজি করতে পারবেন। এখন আমরা দেখি এটা প্র্যাকটিক্যালি কতটা কাজ হয়, সেজন্য আমরা এখানে যাই। দেখেন এখানে লেখা আছে বাংলা, এখানে লেখা আছে ইংলিশ। তার মানে বাংলাতে এখানে দেখেন দেওয়া আছে আমি ইংরেজিতে কথা বলি। এখন দেখেন আমাদের রুল অনুযায়ী আমরা কি বলছিলাম, এখানে দেখেন লেখা আছে বাংলা থেকে ইংরেজি করতে হলে আপনাকে প্রথমে কাজের শেষে দেখে রুল বের করতে হবে, এরপর রুল যেটাই হোক না কেন আপনাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। ওকে, আপনি দেখেন এখানে আমি ইংরেজি কথা বলি, এখানে কথা বলির শেষে লাল দাগ দেওয়া আছে। তার মানে বলির শেষে যদি আপনি এটা লম্বা করে ধ্বনি করেন বলি ই, দ্যাট মিনস এখানে আপনি ই পাইছেন। তাহলে আমরা যদি রসুই এ পাই তাহলে আমাদের রুল কি, এখানে দেখেন দেওয়া আছে রসু, কোনো কাজের শেষে যদি রসুই এ স্বরয়ন্তস্থ ও এগুলো থাকে তাহলে আপনাকে নিতে হবে কি শুধু মূল ভার্ব। ওকে, এখানে দেখেন রুল যেটাই হোক আমাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। ওকে, আমরা রুল পাইছি এখানে শুধু মূল ভার্ব, আমি সাবজেক্ট বসাইলাম আই। এখন এখানে দেখেন শুধু মূল ভার্ব, মূল ভার্ব বলতে এখানে কি কাজটা কি, কথা বলা। কথা বলা ইংরেজি কি স্পিক, কথা বলা ইংরেজি হলো স্পিক। ওকে, আমি এখন লিখতেছি আই স্পিক। এরপর দেখাচ্ছে আই অর্থ কি আমি, স্পিক অর্থ কি কথা বলি। তাহলে আমি এখানে আছে কথা বলি, তাহলে এটুকু কমপ্লিট হয়েছে, কিন্তু বাকি রয়ে গেছে কি ইংরেজিতে। এখন আমি যদি শুধু ইংলিশ লিখি তাহলে এটার অর্থ হচ্ছে ইংরেজি, তাহলে হবে কি আমি কথা বলি ইংরেজি। এখন এখানে তো কি দেওয়া আছে, এখানে আমি কথা বলি ইংরেজি না ইংরেজিতে। তার মানে কোনো শব্দের শেষে যদি একার আকার তে এগুলো যুক্ত থাকে তাহলে আপনি সেখানে বুঝবেন সেখানে আপনার প্রিপোজিশন অবশ্যই ইউজ করতে হবে। তাহলে দেখেন আই স্পিক যদি সেটা বাংলাতে হয়, ইংরেজিতে হয়, আরবিতে হয়, যে কোনো ভাষাতে হয়, তাহলে সেই জন্য আপনাকে তের পরিবর্তে ইউজ করতে হবে ইন। তাহলে আই স্পিক ইন ইংলিশ, দ্যাট মিনস আপনার কি হলো আমি ইংরেজিতে কথা বলি। দেখেন রুল আমরা কি পাইছি শুধু মূল ভার্ব, সুতরাং এখানে রুল যেটা হোক আগে সাবজেক্ট বসাতে হবে। যে এখানে দেখেন আমরা প্রথমে সাবজেক্ট বসাইছি আই স্পিক ইন ইংলিশ, সেটা রাইটিং এর সময় লেখা আছে রাইটিং এর সময় সাবজেক্ট এবং কাজ একসাথে বলে রুল বের করতে হবে। আপনি বলেন আমি ইংরেজিতে কথা বলি, না বলে বলবেন আমি কথা বলি। তাহলে কথা বলির শেষে ই পাইছেন, ই পাইলে কি মূল ভার্ব, এই দেখেন স্পিক এখানে মূল ভার্ব আছে, সেটার আগে কি করতে হবে আপনাকে সাবজেক্ট বসিয়ে বলতে আই স্পিক, তারপরে ইংরেজিতে ইন ইংলিশ। এখন এটা দেখেন আর স্পিকিং এর সময় আপনাকে কি করতে হবে সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব একসাথে বলতে হবে। তার মানে আপনি রুল যেটাই হোক, যেমন আমি ইংরেজিতে কথা বলি, আমি কথা বলি শেষে রুল পেয়েছেন মূল ভার্ব, সুতরাং রুল যেটাই হোক আপনাকে সাবজেক্ট আর সাহায্যকারী ভার্ব একসাথে বলতে হবে। এখানে সাহায্যকারী নাই, তাহলে কি পাইছেন ভার্ব পাইছেন, তাহলে এই সাবজেক্ট এবং ভার্বটা একসাথে বলেন, তাহলে কি আই স্পিক এই পর্যন্ত বললেন, তারপর চিন্তা করেন ইন ইংলিশ। ওকে, আপনি এটা পাইলাম আমরা কি রসুই থাকলে শুধু মূল ভার্ব, এইটা রুল অনুযায়ী। এরপর দ্বিতীয়টা কি আছে তেসি তেসো থাকলে এম ইজ আর আইএনজি। ওকে, আমরা দ্বিতীয়টা যাই আমি ইংরেজি শিখতেছি। এখানে দেখেন লাল দাগ দেওয়া আছে, কাজের শেষে দেখে রুল বের করতে হবে। সুতরাং আমরা কাজের শেষে দেখি এখানে লাল দাগ দেওয়া আছে তেসি। আমরা জানি রুল তেসি তেসো মানে কি, তেসি তেসো মানে এই যে এখানে দেখেন লেখা আছে তেসি তেসো মানে এম ইজ আর আইএনজি। এম ইজ আর আইএনজি মানে কি ভার্বের সাথে আইএনজি, আর এই এম ইজ আর ইউ উইল হ্যাভ টু টেক ইট অ্যাকর্ডিং টু সাবজেক্ট। তার মানে আপনাকে এগুলো এম নেবেন না, ইজ নেবেন না, আর নেবেন, এটা কি অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুসারে আপনাকে নিতে হবে। ওকে, আমরা দেখি আমাদের প্রথমে দেখতে হবে কি শিখতেছি, তেসি পাইছি মানে কি এটা এম ইজ আর আইএনজি রুল। সুতরাং দেখি আমাদের রুল যেটাই হোক আগে কি করতে হবে আমাদেরকে সাবজেক্ট ইউজ করতে হবে। ওকে, আমরা সাবজেক্ট বলি আমি, তারপর লিখবো শিখতেছি। আমি শিখতেছি রুল পাইছি এম ইজ আর আইএনজি, আমরা প্রথমে সাবজেক্ট নিলাম আই। এরপর দেখেন রুলে কি পাইছেন, রুলে পাইছেন এম ইজ আর আইএনজি, তাহলে আয়ের সাথে কি হয় সেটা লেখেন, আয়ের সাথে এম ইজ আর। স্পিকিং করার ক্ষেত্রে আপনাকে কিভাবে বলতে হবে আই এম, এই পর্যন্ত বলে আপনাকে থেমে থাকতে হবে। এরপর ভার্বটাকে চিন্তা করে নিতে হবে, আপনি কুইক সেন্সে আপনাকে ভার্বটা বলে জাস্ট আইএনজি যোগ করে দিবেন। তাহলে দেখেন আয়ের সাথে কোনটা যায় এম ইজ আর, আই এম, তারপরে কি আছে আইএনজি। এখন দেখেন ইংরেজি শিখা, ইংরেজি কি শিখা হচ্ছে লার্ন, সুতরাং LEARNING, আই এম লার্নিং। আপনি কি শিখতেছেন দেখেন এখানে ইংরেজি। আপনি যদি ইংলিশ অর্থ খুঁজেন তাহলে ইংলিশ অর্থ কি সরাসরি ইংরেজি, এখানে কোনো তে নাই, আকার নাই, একার নাই, তার মানে এখানে প্রিপোজিশনের প্রয়োজন নাই। আপনারা এই জিনিসটা একটু লক্ষ্য করবেন যে এখানে একার আকার তে কোনো শব্দে
বাকি থেকে যায়, সেখানে আপনাকে বুঝতে হবে ওই জায়গাটাতে প্রিপোজিশন ইউজ করতে হয়। আমাদের দেশে মেইন প্রবলেম কি জানেন, যে আমাদের বেশিরভাগ ছাত্রই বুঝতে পারে না যে কোন কোন জায়গার মধ্যে আপনার প্রিপোজিশন ইউজ করতে হয়, আবার কোন কোন জায়গার মধ্যে ইউজ করতে হয় না। যাই হোক, আপনি যদি একটু চিন্তা করেন তাহলে দেখবেন যে কোনো শব্দের শেষে একার, আকার, তে এগুলো যদি বাদ পড়ে যায় তাহলে বুঝতে হবে যে এখানে কি প্রিপোজিশন লাগবে। আর যদি সেটা সরাসরি মিলে যায় তাহলে প্রিপোজিশনের প্রয়োজন নেই। ওকে, আই এম লার্নিং, কি শিখতেছি? আই এম লার্নিং, আমি শিখতেছি ইংলিশ। সুতরাং বসান ইংলিশ। ওকে, এরপরে দেখেন রুল দেওয়া আছে, আমি ইংরেজি শিখেছি। দেখেন এখানে লাল দাগ দেওয়া আছে, শিখেছি। দেখেন কোনো শব্দ যদি 3 অক্ষরের থাকে, তার মানে কোনো একটা কাজ যদি 3 অক্ষরের পান, সেটা লিখতে গিয়ে যদি 3টা অক্ষর হয় এবং মাঝখানে এই দেখেন মাঝখানে একার এবং স পান, তাহলে বুঝবেন সেখানে হ্যাভ এসপিপি রুল। আমি কি বললাম, যে মাঝখানে একার দিয়ে স, কোনো বাক্যে যদি 3টা অক্ষর থাকে, কোন শব্দে যদি 3টা অক্ষর থাকে, সেখানে মাঝখানে একার দিয়ে স থাকলে আপনি কি বলবেন, হ্যাভ এসপিপি। তাহলে আপনি কি পারেন, রুল পারেন হ্যাভ এসপিপি। এখন ইউল হ্যাভ টু টেক ইট অ্যাকর্ডিং টু সাবজেক্ট। আপনি এটা সাবজেক্ট নিতে হবে আগে, আর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ। আপনি স্পিকিং করার সময় আপনাকে কীভাবে বলতে হবে, আই হ্যাভ। যদি ইউ থাকতো তাহলে কি বলতেন, ইউ হ্যাভ। যদি হি থাকতো তাহলে কি বলতেন, হি হ্যাজ। দ্যাট মিনস অ্যাকর্ডিং টু সাবজেক্ট ইউ হ্যাভ টু টেক অক্সিলারি ভার্ব। ওকে, আমরা এখানে কি পাইছি, আমি হলো সাবজেক্ট হচ্ছে আই, প্রথমে আমাদের সাবজেক্ট নিতেই হবে, সেটা বারবার বইলে বড় করা দরকার নাই, আমরা জানি নিতে হবে, এই জন্য আমরা উপরে ইউজ করি না, আমরা শুধু সংক্ষিপ্তভাবে টেকনিক ইউজ করছি। ওকে, আই হ্যাভ। এখন দেখেন আমি ইংরেজি শিখেছি, শিখা ইংরেজি কি, শিখা ইংরেজি লার্ন, হ্যাভ এস পিপি রুল পাইছিলাম। সুতরাং লার্নের পিপি কি, লার্নড অথবা লার্নড, যেটা লেখেন আই হ্যাভ লার্নড, আমি শিখেছি। কি শিখেছেন, ইংরেজি। ওকে, ইংরেজি, ইংলিশ, তাহলে আই হ্যাভ লার্ন, তাহলে কি হচ্ছে, আই হ্যাভ লার্ন ইংলিশ। ওকে, এখানে দেখেন আপনি যদি রাইটিং করার ক্ষেত্রে আপনি কীভাবে বলবেন, আমি শিখেছি, মাঝখানে একার দিয়ে সব আছেন, তাহলে হ্যাভ এসপিপি আই হ্যাভ। স্পিকিং এর সময় বলবেন আই হ্যাভ, এই পর্যন্ত, এর বেশি বলবেন না। এরপর আপনি কুইক সেন্স দিয়ে আপনার ভার্বটা মনে করে নেবেন। তাহলে আই হ্যাভ লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখেছি। এরপর দেখেন আছে, আমি 1 ঘন্টা যাবৎ ইংরেজি শিখতেছি। এখানে দেখেন কাজের শেষে এটা রুল পাবেন না, এখানে হলো যাবৎ থেকে ধরে যদি আপনি পান তাহলে বুঝতে হবে আপনাকে হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি রুল। উপরে দেখেন এখানে লেখা আছে যাবৎ থেকে ধরে থাকলে কি, হ্যাভ বিন, হ্যাজ বিন, আইএনজি। আইএনজি মানে ভার্বের সাথে হ্যাভ বিন, হ্যাজ বিন আপনাকে অ্যাকর্ডিং টু সাবজেক্ট নিতে হবে। তাহলে এখানে দেখেন আমাদের কি আছে, আমি 1 ঘন্টা যাবৎ ইংরেজি শিখতেছি, তাহলে আই আছে। সুতরাং সাহায্যকারী ভার্ব সহ আপনি স্পিকিং এর জন্য একসাথে বলেন আই হ্যাভ বিন, এরপর ভার্বের সাথে আইএনজি যোগ করবেন। ওকে, আমরা বসাই আই হ্যাভ বিন। এখানে যদি হি থাকতো তাহলে কি বসাইতেন, হি হ্যাজ বিন। যদি দে থাকতো তাহলে কি হতো, দে হ্যাভ বিন। দ্যাট মিনস আপনাকে সাবজেক্ট অনুসারে সাহায্যকারী ভার্বটা নিতে হবে, দুটাতে যে কোনো একটা। তাহলে আই হ্যাভ বিন, এখন আইএনজি যোগ করেন। আইএনজি কার সাথে বসবে, ভার্বের সাথে। ভার্ব কি, লার্ন। সুতরাং আই হ্যাভ বিন লার্নিং, আই হ্যাভ বিন লার্নিং, কি শিখতেছেন, আমি শিখতেছি কি, ইংরেজি। ওকে, আই হ্যাভ লার্নিং ইংলিশ। এখন 1 ঘন্টা যাবত এটা বাকি রয়ে গেছে। এখন দেখেন এটা আসলে আমাদেরকে বইয়ের ভাষায় বুঝাইতো, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের রুলস। এখানে যাবত থেকে ধরে ইংরেজি ছিল 2টা, সেটা হচ্ছে কি, একটা ফর, একটা সিন্স। এখন আমরা বইয়ের ভাষায় দেখতাম, ইফ ইউ গেট পিরিয়ড অফ টাইম, আপনি যদি কিছু সময় ব্যাপিয়া বোঝায় তাহলে আপনাকে নিতে হবে সিন্স। বাট ইফ ইউ গেট পয়েন্ট অফ টাইম, যদি পয়েন্ট অফ টাইম থাকে, নির্দিষ্ট সময় থাকে, তাহলে আপনাকে নিতে হবে ফর। আসলে দ্যাটস কাইন্ড অফ গ্রামাটিক্যাল রুলস আর অলওয়েজ পেইনফুল ফর দ্য স্টুডেন্টস। এইভাবে একটা জিনিসকে ল্যাংদি করে বোঝানো হচ্ছে, আমি যদি সরাসরি বুঝিয়ে দিতে পারি, আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর অল দ্য স্টুডেন্ট, যে কোন জায়গায় ফর হয়, কোন জায়গায় সিন্স হয়, কখন সিন্স নিতে হবে, কখন ফর নিতে হবে। আচ্ছা, আমি একটু টেকনিক ইউজ করে দেখেন, এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 1 ঘন্টা। আচ্ছা, আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনি কখনো সময়ের ক্ষেত্রে অঙ্কের সংখ্যা পান, দ্যাট মিনস আঙ্কিক সংখ্যা থাকে, যে 1 ঘন্টা, 10 ঘন্টা, 10 বছর, এরকম যদি পান, তাহলে আপনি সরাসরি বুঝবেন সেখানে হবে ফর। আর যদি সেখানে অঙ্কের কোনো সংখ্যা না পান, এটা আনুমানিক থাকে, যে অনেক দিন যাবৎ আমি জ্বরে ভুগতেছি, অনেক দিন যাবৎ তোমার জন্য অপেক্ষা করতেছি, অনেকক্ষণ যাবৎ তোমার জন্য বৈশা রয়েছি, এরকম অনেকক্ষণ, অনেক দিন, কিছুদিন, তার মানে অঙ্কের সংখ্যা না থাকলে সিন্স। আর যদি আপনি অঙ্কের সংখ্যা দেওয়া থাকে, যে কোনো অঙ্কের সংখ্যা, তাহলে আপনি বুঝতে হবে যাবৎ থেকে ধরে জন্য নেবেন আপনি ফর। আর যদি অঙ্কের সংখ্যা না থাকে তাহলে নেবেন সিন্স।
তাহলে এখানে দেখেন আই হ্যাভ বিন লার্নিং ইংলিশ, কতক্ষণ যাবত? 1 ঘন্টা যাবত। তাহলে যাবতের জন্য দেখেন এক তো অঙ্কের সংখ্যা, তাহলে আপনি কি নেবেন? ফর অ্যান আওয়ার। ওকে, নেক্সট। এরপরে যান, এরপরটাতে লেখা আছে দেখেন, তুমি ইংরেজিতে কথা বলেছিলে, লাল দাগ দেওয়া আছে ছিলে, দ্যাট মিনস আপনার এখানে কি আছে? বলেছিলে। সিলের শেষে সবার শেষে পাইছেন কি? সিলে। দেখেন কাজের শেষে যদি ছিলাম থাকে, এই যে দেখেন এখানে লেখা আছে কাজের শেষে ছিলাম থাকলে শুধু পাস্ট ফর্ম, এখানে কোনো সাহায্যকারী ভার্ব হবে না। সুতরাং রুল যেটাই পাস্ট ফর্ম পাইছেন, রুল যেটাই হোক আগে সাবজেক্ট বসাতে হবে, তাহলে সাবজেক্ট আর পাস্ট ফর্ম একসাথে লিখতে হবে। ওকে, আমরা নিচে যাই। এখানে দেখেন লেখা আছে তুমি ইংরেজিতে কথা বলেছিলে, তাহলে আপনাকে প্রথমে সাবজেক্ট নিতে হবে, নেন সাবজেক্ট। তুমি কথা বলেছিলে, আমরা রুল কি পাইছি? পাস্ট ফর্ম, কারণ রুলটা সবসময় দ্বিতীয় স্থানে থাকে। রুলটা কি পাইছেন? পাস্ট ফর্ম। কথা বলা ইংরেজি কি? তুমি ইংরেজিতে কথা বলেছিলে, তাহলে কথা বলা ইংরেজি কি? স্পিক। স্পিকের পাস্ট ফর্ম কি? স্পোক। ওকে, ইউ স্পোক, ইউ স্পোক, তুমি কথা বলেছিলে। কিসে কথা, কিভাবে কথা বলেছিলে? ইংরেজি না ইংরেজিতে? ইংরেজিতে, তাহলে শুধু ইংলিশ বললে চলবে না, এখানে প্রিপোজিশন লাগবে। আমরা বলছি যে কোনো ভাষাতে থাকলে আপনি কি বলবেন? ইন ইউজ করবেন। ওকে, ইউ স্পোক ইন ইংলিশ। ওকে, গট ইট। তারপর দেখেন আছে সে ইংরেজি শিখতেছিল। এখানে দেখেন কাজের শেষে লক্ষ্য করেন, এখানে দেখেন তেছিলাম, এখানে দেখেন তেছিল আছে, তেছিল। আমরা উপরে যাই, দেখেন এখানে লেখা আছে তেছিলাম থাকলে অজোয়ার আইএনজি। আইএনজি মানে কি? ভার্বের সাথে আইএনজি। তাহলে তেছিলাম থাকলে অজোয়ার আইএনজি। ওকে, আপনার অ্যাকর্ডিং টু সাবজেক্ট অজোয়ার নেন। আগে প্রথমে রুল যেটাই হোক আপনাকে প্রথমে সাবজেক্ট বসাতে হবে। দেখেন সে ইংরেজি তেছিলাম মানে কি? অজোয়ার আইএনজি। আর আপনি যখন ইংলিশে এটা স্পিকিং করার ক্ষেত্রে ইউজ করবেন তখন কীভাবে বলবেন? সাবজেক্টটা নিয়ে শুধু সাহায্যকারী মানে রুলটা চিন্তা করবেন, ওই সাবজেক্ট সাহায্যকারী এই জিনিসটা এখানে ইউজ করবেন। তাহলে কীভাবে ইউজ করবেন? সে ইংলিশ তেছিলাম মানে কি? অজওয়ার আইএনজি। সুতরাং শি অথবা হি ওয়াজ, এই পর্যন্ত আপনি স্টপ দেন। তারপর চিন্তা করেন এটা ভার্বের সাথে আইএনজি হবে। ভার্বটা কি? শিখতেছিল। শিখা মানে কি? লার্ন। তাহলে লার্নের সাথে আইএনজি যোগ করে দেবেন, তাহলে কি হয়ে যাবে? শি ওয়াজ লার্নিং অথবা শি ওয়াজ লার্নিং। ওকে, দেখেন আমরা প্রথমে কি সাবজেক্ট নিতে হবে? আমরা সাবজেক্ট সাহায্যকারীর প্রথমে আমরা লিখবো। সাবজেক্ট কি আছে? সাবজেক্ট হি। এরপর রুল আছে কি? অজওয়ার আইএনজি। আমাদের দ্বিতীয় স্থানে রুলটা বসাইতে হয় অজওয়ার আইএনজি। তাহলে হির সাথে কোনটা রাইট? হির সাথে রাইট হলো ডব্লিউ-এ ওয়াজ, তাহলে হি ওয়াজ। এখন তার ভার্বটা কি? আইএনজি বসাইতে হবে। ভার্বটা হলো শিখা, লার্নের সাথে আইএনজি বসবে। লার্নের সাথে আইএনজি বসালে কি হয়? লার্নিং। তাহলে হি ওয়াজ লার্নিং, কি শিখতেছিল? সে শিখতেছিল ইংরেজি। ওকে, ইংরেজি বসান, ইংলিশ। হি ওয়াজ লার্নিং ইংলিশ। ওকে, এরপর দেখেন সবার লাস্টে আমরা যে জিনিসটা পাইছি যে কাজের শেষে যদি আপনি ভ পান, দ্যাট মিনস এখানে দেখেন কাজের শেষে যদি বে, ব, বেন এগুলো পান তাহলে শ্যাল অথবা উইল, এই দুইটা নেবেন। আমরা জানি শ্যাল উইলের পরে সবসময় প্রেজেন্ট ফর্ম হয়। যে সাহায্যকারী ভার্বগুলোর শেষে প্রেজেন্ট ফর্ম হবে আমরা সেগুলা কোনো কিছুই লিখবো না, আমরা শুধু সাহায্যকারী ভার্বটা লিখবো। যেখানে কোনো ভার্বের রূপ দেওয়া নেই সেখানে বুঝবেন প্রেজেন্ট ফর্ম নিতে হবে। ওকে, দেখেন বে বা বেন থাকলে শ্যাল উইল। শ্যাল কার জন্য হয়? শ্যাল হয় আয়ের জন্য, উইল হয় কি? সব কিছুর জন্যই, সব সাবজেক্টের জন্য উইল অ্যাপ্রোপ্রিয়েট। তাই আপনি যদি কখনো সমস্যায় পড়েন, ইফ ইউ ফেস প্রবলেম, শ্যাল অর উইল ইজ অ্যাকুরেট। এই ক্ষেত্রে আপনি কি করতে? শুধু উইল ব্যবহার করবেন, শ্যালের ব্যবহার আপনার প্রয়োজন নাই। ওকে, দেখেন এখানে লেখা আছে আমি ইংলিশ শিখবো। ব মানে কি? উইল। আপনি যদি স্পিকিং করতেছেন তাহলে আপনাকে একটানে বলে ফেলতে হবে কে শিখবে? আমি, আই উইল। ওকে, আপনি এখানে দেখেন আমি, আর যদি যখন রাইটিং করবেন তখন বলবেন আমি শিখবো। ব পাইছেন? ব মানে কি? উইল। এর সাবজেক্ট দিয়ে বলেন। ওকে, সাবজেক্ট আমরা প্রথমে কি পাইছি? আমি লিখি আই। এরপরে কি রুল কি আছে? শ্যালও লিখতে পারবেন, উইলও লিখতে পারবেন। ওকে, আমরা শ্যাল দিয়ে লিখি আই শ্যাল। এখন দেখেন ভার্ব, যেগুলো শেষে শ্যালের পরে আমরা কোনো ভার্বের রূপ দেই নেই, শ্যাল অথবা শুড অথবা মডেল ক্রিয়া যেগুলোই থাক, যেগুলো শেষে আপনার কোনো ধরনের ভার্বের রূপ দেওয়া থাকবে না, আপনি বুঝে নেবেন সেই জায়গাটা হবে প্রেজেন্ট ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম বসান আই শ্যাল লার্ন, কি শিখবেন? ইংলিশ। ওকে, লেখেন ইংলিশ, আই শ্যাল লার্ন ইংলিশ। তাহলে আমরা
এখানে ওভারলুক করে বুঝতে পারলাম যে আমরা যদি বাংলা থেকে ইংরেজি করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদেরকে কাজের শেষে লক্ষ্য করতে হবে। কাজের শেষে লক্ষ্যের রুল বের করতে হবে। এখানে দেখেন সরাসরি লেখা আছে বাংলা থেকে ইংরেজি করতে হলে আপনাকে প্রথমে কাজের শেষে দেখে রুল বের করতে হবে। এরপর রুল যেটাই হোক না কেন আপনাকে প্রথম সাবজেক্ট বসে সেই রুলটার সাহায্যকারী ভার্বটা একসাথে বলতে হবে। যেমন এখানে লেখা আছে দেখেন, রাইটিংয়ের সময় সাবজেক্ট এবং কাজ একসাথে বলে রুল বের করতে হবে, আর স্পিকিংয়ের সময় সাবজেক্ট এবং সাহায্যকারী ভার্ব একসাথে বলতে হবে। ওকে, দিস উইল ডু ফর দ্য ডে। আপনাদের এই ভিডিও টপিকসটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটা নতুন যখন টপিকস আমরা দিব আপনারা এখানে আলটিমেটলি সেটা ইনফর্ম করা হবে। তাই প্লিজ আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন এবং লাইক দেন। আই থিঙ্ক ইট উইল ইন্সপায়ার মি মোর টু গিভ ইউ মোর। এটা আপনাদেরকে বেশি বেশি দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবে। Okay, thanks for everything else. If my teaching get you bored, please forgive me. Okay, thanks for everything else, and this will do for the day. Wait for the next classes. Thank you.